নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম সুখ স্বপ্ন। আমার বন্ধু অমল দুপুরবেলা হঠাৎ ফোন করে জিজ্ঞাসা করলো, তুমি কি আজ বিকেলটা ফ্রি আছো? তাহলে তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারি, নাহলে তোমার সঙ্গে আর আমার 3-4 বছর দেখা হবে না। আমি অবাক, পাল্টা প্রশ্ন করলাম, কেন? আমি কি অপরাধ করেছি যে জন্য তুমি আমার সঙ্গে আর 3-4 বছর দেখা করবে না? অমল বলল, আমি আজ রাত্রের প্লেনেই নাইজেরিয়া চলে যাচ্ছি। মাঝখানে কয়েক ঘন্টা মাত্র সময় আছে। এখন একটু ব্যস্ত আছি, তাহলে বিকেল 5টায় দেখা করছি। আমি খুব কৌতূহলের সঙ্গে অমলের জন্য অপেক্ষা করতে লাগলাম। মাত্র 3 মাস আগে অমল দেশে ফিরে এসেছে, বহুকাল বাদে। বিদেশেও নানা জায়গায় চাকরি করেছে। ইউরোপ আমেরিকা ঘুরে ও শেষ চাকরি করছিল আফ্রিকার নাইরোবিতে। গত বছর নাইরোবিতে একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল। সেই উপলক্ষে ভারতীয়দের অনেক দোকানপাট লুট হয়। মিলিটারি এসে বাড়ি বাড়ি সার্চ করার নামে সব জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। সেই সময় অমলের অবশ্য ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। ওর বাড়ি সার্চ হয়নি, কিংবা মিলিটারি ওকে হয়রানিও করেনি। কিন্তু অমলের আর মন টিকল না। স্ত্রী পুত্র সমেত গোটা সংসার তুলে নিয়ে চলে এলো কলকাতায়। আমাদের বলল, অনেক দিন দেশের বাইরে কাটিয়েছি, এখন দেশে থাকতে ইচ্ছা করছে। অমলের চাকরি পাওয়ার সমস্যা নেই। বিশেষ ধরনের কাগজ উৎপাদনের ব্যাপারে ও একজন বিশেষজ্ঞ। তৃতীয় বিশ্বের অনেক দেশে ও নতুন কাগজের কারখানা স্থাপনেরও কাজ করেছে। কাগজের চাহিদা এসব দেশে দিন দিন বাড়ছে। সুতরাং অমলের মতো বিশেষজ্ঞদেরও কদর বাড়ছে। 2 মাস বিশ্রাম নেয়ার পর অমল সদ্য চাকরি খুঁজতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে নানান জায়গা থেকে ওর ডাক পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে অমল অনবরত বম্বে, দিল্লি, ম্যাড্রাস যাতায়াত করছিল। এমনকি শুনেছিলাম একজন ব্যবসায়ী অমলকে সপরিবারে 10 দিনের জন্য কাঠমান্ডুতে পাঠিয়ে দিয়েছে। সেখানে বসে বসে অমল চাকরির শর্ত নিয়ে চিন্তা করবে। চাকরির বাজারে অমলের এত খাতির দেখে অনেকের ঈর্ষা হবার কথা। সেই অমল আবার আফ্রিকায় ফিরে যাচ্ছে কেন? বিকেলবেলা অমল এসে যা বলল তার সারমর্ম হচ্ছে এটাই। প্রথম কথা, কলকাতা বা পশ্চিমবঙ্গে তার চাকরি করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ পশ্চিমবঙ্গের চালু ইন্ডাস্ট্রিগুলোই এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কারখানা খোলার কথা এখানে কোনো ব্যবসায়ী চিন্তাও করে না। অমলের অবশ্য ভারতবর্ষের যে কোনো জায়গাতেই চাকরি করতে আপত্তি নেই। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে মোটামুটি 2টো কোম্পানি ওর পছন্দ হয়েছিল। প্রথমটা বোম্বাইতে, সেখানে যোগ দেওয়ার সব ব্যবস্থা ঠিকঠাক। হঠাৎ মালিকদের 2 ভাইয়ের ঝগড়ার জন্য হাইকোর্টের ইনজাংশনে কারখানাটাই বন্ধ হয়ে গেল। অমল বলল, তুমি ভাবতে পারো, 2 ভাইয়ের ঝগড়ার জন্য কারখানার প্রোডাকশন বন্ধ? আর প্রোডাকশন বন্ধ হলে তো সেটা দেশের ক্ষতি। তাছাড়া মালিকদেরও তো লাভের অংশ কমে যাচ্ছে। কিন্তু সেটা ওরা বোঝেই না। আর দ্বিতীয় চাকরিটা ছিল ব্যাঙ্গালোরে। এটা সব দিক থেকেই ঠিক ছিল। নতুন কারখানা খোলা হবে, তার দায়িত্ব নিতে হবে অমলকে। এ মাসের 1 তারিখ থেকে অমলের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা। কিন্তু মালিক জানালো যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে 3 তারিখে। 1 তারিখের বদলে
3 তারিখ কেন? মালিক প্রথমে কারণটা বলতে চায়নি, কিন্তু অমল জেদ ধরায় জানতে পারল যে মালিক সবসময় পঞ্জিকা দেখে অ্যাপয়েন্টমেন্ট দেয়। পঞ্জিকার মতে 3 তারিখটা হচ্ছে শুভ দিন। আমার চোখে অবিশ্বাস ফুটে উঠতে অমল হেসে উঠে বললে, আরও শুনবে? ওই কোম্পানির কর্মচারীরা, যাদের মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ার এবং টেকনোক্র্যাট আছে, তারাও মালিকের ঘরে ঢোকবার সময় জুতো বাইরে খুলে রেখে যায়। মালিকের সামনে কেউ চেয়ারে বসে না। মালিকের সামনে সিগারেট খাওয়ার কথা তারা কেউ কল্পনাই করতে পারে না। মালিক নিজে নিরামিষভোজী বলে ওই কোম্পানির অফিসের ক্যান্টিনে শুধুমাত্র নিরামিষ খাবার দেয়া হয়। আমাকে ওই কোম্পানির থেকে বাড়ি, ড্রাইভার সমেত গাড়ি, অন্যান্য আরও সুযোগ সুবিধে, ইনকাম ট্যাক্স বাদ দিয়ে ক্যাশ 4,000 টাকা মাইনে দেবার একটা লোভনীয় প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হলুম না। যে মালিকের সামনে সিগারেট খাওয়া নিষেধ, তার সঙ্গে আমি কাজ করতেই পারবো না। আমি অবশ্য যে কদিন দেখা করেছি জুতো খুলিনি, চেয়ারেও বসেছি আর পরপর সিগারেটও টেনেছি। মালিকও আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছে। কিন্তু আমি জানি 1.5-2 বছর বাদে যখন কারখানাটা চালু হয়ে যাবে, আমারও বিদেশের চাকরির কানেকশনগুলো একটু ঢিলে হয়ে যাবে, তখন ওই মালিকই আমার সঙ্গে ওর বাড়ির চাকরের মতো ব্যবহার শুরু করবে। উঠে দাঁড়িয়ে বিদায় নেওয়ার সময় অমল বলল, দেশ ছেড়ে কেন চলে যাচ্ছি জানো? ভারতবর্ষের থেকে আফ্রিকা অনেক সভ্য জায়গা। আমার আরেকজন বন্ধু তপনের অভিজ্ঞতা অবশ্য একটু অন্যরকম। আমেরিকায় বেশ ভালো চাকরি করত তপন, কিন্তু দেশের জন্য বরাবর তার একটা টান ছিল। একবার প্লেনে জাপান যাওয়ার সময় একজন ভারতীয় ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হয়। ভদ্রলোক নানা কথার পর তপনকে একসময় বলেন, আপনার মতো গুণী ছেলেরা বাইরে পড়ে থাকবেন, দেশে সুযোগ পেলে আসবেন না? তপন বলেছিল, দেশে আমাদের কে চাকরি দেবে বলুন? দেশে তো এমনিতেই বেকারের সংখ্যা অনেক। ভদ্রলোক বলল, আমি যদি আপনাকে চাকরি দিই? সেই ভদ্রলোক ভারতবর্ষের একটা নামকরা ওষুধ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি তপনকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলেন এবং তার অফিসে একটা গুরুত্বপূর্ণ পদে তপনকে চাকরির প্রস্তাব দিলেন। আমেরিকার চাকরির মাইনে এবং সুযোগ সুবিধার সঙ্গে ভারতীয় চাকরির মাইনে ইত্যাদির তুলনাই হয় না। তবুও তপন রাজি হয়ে গেল। আমেরিকায় তার 12 বছরের পুরনো চাকরি ছেড়ে দিয়ে এলো এক কথায়। আসবার আগে আমেরিকায় কিন্তু তার বন্ধুবান্ধবরা খুব ঠাট্টা করেছিল। তারা বলেছিল, সেই তো আবার ফিরে আসতেই হবে, কেন শুধু শুধু যাওয়া? ইন্ডিয়াতে অত গরম, রাস্তাঘাট খারাপ, লোডশেডিং, যখন তখন মারামারি, জল পাওয়া যায় না, এর মধ্যে কোনো সভ্য মানুষ থাকতে পারে? তপন তেজ দেখিয়ে বলেছিল, আমি কখনো আর ফিরে আসবো না, গ্রিন কার্ড ছিঁড়ে ফেলে দিয়ে যাব। দেশে ফিরে নতুন চাকরিতে তপন খুব খুশি হয়েছিল। দেখা হলেই বলতো, দারুণ লাগছে, আমি প্রত্যেকটা মিনিট উপভোগ করছি। লোডশেডিং সম্পর্কে তার কোনো বিরক্তি নেই। ভাঙা রাস্তা দিয়ে খুব সহজে গাড়ি চালিয়ে যায়। এখানকার সমস্ত খাবার দাবার তার খুব পছন্দ। অন্তত 6 মাস আমি তপনকে এরকম মুডেই দেখেছিলাম। তারপর একদিন দুপুরবেলা তপন এসে বলল, চলো আজ কোনো বড় হোটেলে খেতে যাব, আজ একটা ব্যাপার সেলিব্রেট করতে হবে।
আমি তো জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমার কি এর মধ্যে কোনো চাকরিতে প্রমোশন হলো নাকি? তপন একগাল হেসে বলে, না না, আজ থেকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তখনও আমি ভেবেছিলাম যে তপন নিশ্চয়ই প্রথম চাকরিটা ছেড়ে দিয়েছে আরও কোনো ভালো চাকরির সন্ধান পেয়েছে বলে, কিন্তু ঘটনাটা তাও না। তপন বলল, এই চাকরিটাই যথেষ্ট ভালো ছিল, এর চেয়ে ভালো চাকরি সে আশা করে না। তবু কেন তপনকে চাকরি ছাড়তে হলো? তপন অত্যন্ত ভদ্র ছেলে, সে কারুর নামে অভিযোগ জানাতে চায় না। সে শুধু হতাশভাবে কাঁধটা ঝাঁকিয়ে বলল, এখানে কাজ করার কোনো পরিবেশই নেই, কেউ কাজ করতেই চায় না। দু একজন কাজ করতে চাইলে অন্যরা আবার তাদেরকে বাধা দেয়। আমেরিকায় এতদিন থেকে আমার একটা বাজে অভ্যেস হয়ে গেছে, কাজ না করে আমার মাইনে নিতে লজ্জা করে। একটুক্ষণ চুপ করে থেকে তপন আবার বলল, এমনকি মালিকরাও চায় যা চলছে তাই চলুক, বেশি প্রোডাকশান বাড়াবার দরকার নেই। কোম্পানি এক্সপ্যান্ড করলে আরও অনেক লোক নিতে হবে, তাতে আবার লেবার ট্রাভেল দেখা দিতে পারে। এই রকম মনোভাব নিয়ে আমার পক্ষে তাই কাজ করা অসম্ভব। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি করবে? আমেরিকাতেই ফিরে যাবে আবার? তপন বলল, কি করি বলো তো? আমেরিকায় যখন মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যেত, তখন ভাবতাম কবে যে দেশে ফিরে যাব। দেশ ছিল আমার একটা সুখ স্বপ্ন, সেই স্বপ্নটাই যে আমার নষ্ট হয়ে গেল। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই একটা সুন্দর তার অভিজ্ঞতার যে গল্প, তার জীবনের অভিজ্ঞতার একটা গল্প, বন্ধুদের কাছ থেকে তিনি যেটা সঞ্চয় করেছিলেন সেই গল্পটাই এই গল্পটাতে বলতে চেয়েছেন। তো এই গল্পটা যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে একটু আমার পাশে থেকো, যাতে আমি সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। সকলে ভালো থেকো।